আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং, নবম অধ্যায় ব্যাংকিং, ব্যবসা ও তার ধরন। এর আগে আমি সৃজনশীল প্রশ্ন 1 আলোচনা করেছি। আজকে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। এখানে দেওয়া আছে, দেখো যে অরুণিমা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে 2008 সালে গঠিত হয়। বর্তমানে একজন ব্যক্তি 1.50 লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের নিকট আবেদন করেন। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম, জমি বন্ধক রাখতে আগ্রহী, কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিল পত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা জাস্ট উদ্দীপকটা নিজের আয়ত্তে নিয়ে আসবো এবং নিজের ভাষায় বলার চেষ্টা করব। এটা আমি সব প্রশ্নেই বলি যে অরুণিমা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে 2008 সালে গঠিত। বর্তমানে একজন ব্যক্তি 1.50 লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানে আবেদন করে এবং ঋণ পরিশোধে এই ব্যক্তি সক্ষম, জমি বন্ধক রেখে মূলত সে এই ঋণটা নিতে আগ্রহী। পরে ব্যাংক যে ব্যাংকে যে এই ব্যক্তির তথ্যগুলো সরবরাহ করছে, দেখা যায় এই তথ্যের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। তাহলে অবশ্যই দেখো ব্যাংক এক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারে এটা অবশ্যই আমাদের জানতে হবে। শুরুতেই প্রশ্ন কয়ে যায়, কয়ে আছে দেখো যে চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি। এবারে খ নাম্বার প্রশ্ন, ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন আছে, অরুণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কোন ধরনের অনুমোদন দরকার হয়েছিল, ব্যাখ্যা করো। আছে গ নাম্বার প্রশ্ন, ব্যক্তিটিকে বন্ধকি ঋণ না দেয়া অরুণিমা ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে কিনা তা মূল্যায়ন করো। অবশ্যই যুক্তিসঙ্গত হবে, কেননা সে যে জমি বন্ধক রেখে এই যে ঋণটা নিতে চায়, এক্ষেত্রে দেখা যায় যে তার বন্ধকি যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল নেই, যার কারণে তোমার এই ব্যাংক কিন্তু টাকা দিবে না। কারণ পরবর্তীতে যদি এই ব্যক্তি কোনো খোঁজ খবর না পাওয়া যায় বা হদিস না থাকে, তাহলে কিন্তু দেখা যায় এই তথ্যগুলো অমিল থাকার কারণে কিন্তু তাকে খুঁজে বের করাও সম্ভব না, বা এই অর্থ আদায় করাও সম্ভব না। যাই হোক, এটা আমরা প্রশ্নের উত্তরে চলে যাব, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। শুরুতে আমরা ক নাম্বার প্রশ্ন দেখি। এখানে বলছে বিনিময় ব্যাংক কি? তাহলে কয়ের উত্তর হবে যে বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলা হয়। এরপরে খ নাম্বার প্রশ্ন আছে, দেখো যে ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন। অবশ্যই ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা প্রয়োজন, তা নাহলে কিন্তু ব্যাংকের যে ব্যবসা বা ব্যাংক ব্যবসা কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। তাহলে ক্ষয়ের উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন। কি হবে? ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়া মাত্র আমানত পরিশোধের জন্য ব্যাংকের তহবিলে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা তা বোঝায়। ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না হলে দেশের আইন বলে দেউলিয়া ঘোষিত হতে পারে, আবার গ্রাহকের আস্থা অর্জন করাও কঠিন হয়ে পড়ে। তাই ব্যাংকিং কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি। দেখো এখানে বলছে যে ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়া মাত্র আমানতকারীকে কিন্তু ওই টাকা পরিশোধ করতে এই ব্যাংক বাধ্য। আবার ব্যাংকের আর্থিক সচ্ছলতা না থাকলে দেশের আইন অনুযায়ী ব্যাংক কিন্তু দেউলিয়া হতে পারে। আবার আর্থিক সচ্ছলতা এরপর না আসি থাকার আমরা গ কারণে নাম্বার প্রশ্নে। গ্রাহকদের বলছে যে আস্থা আছে, অরুণিমা এই ব্যাংক আস্থা এই ব্যাংক প্রতিষ্ঠায় থেকে উঠে কোন যাবে। প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হয়েছিল, ব্যাখ্যা করো। দেখো একটা ব্যাংক যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের এখানে কিন্তু অনুমোদন নিতে হবে। দেখো কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝায় আমাদের যে বাংলাদেশ ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ওইটি মূলত হবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটা দেশে কিন্তু এভাবে একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, যেটাকে কেন্দ্র করে ওই দেশে কিন্তু ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে দেখো গয়ের উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে অরুণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে। এ ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্ত কাজ করে থাকে।
এখন দেখে এই ব্যাংক বলতে বুঝাইছে মূলত যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার বলতে বুঝাইছে যে আমরা যে টাকা বলি যাকে বা অর্থনৈতিক বাজারের ক্ষেত্রে এটা অভিভাবক। আবার বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে যদি তোমার টাকার প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয় এবং বাণিজ্যিক ব্যাংক কিভাবে চলবে এর সব কিছু বিস্তারিত কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দিয়ে থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কিন্তু চলে। যাই হোক, এবার আসি আমরা যে উদ্দীপকে অর্নিমে ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে 2008 সালে গঠিত হয়। এটি একটি বাণিজ্যিক ব্যাংক। তাই এই ব্যাংকটি প্রতিষ্ঠায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল। সাধারণত একটি বাণিজ্যিক ব্যাংক দেশের বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং ব্যাংকের অনুমতির সাপেক্ষে গঠিত হয়। এর ফলে ব্যাংকটি বৈধতা পায়। এছাড়াও যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে গঠিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এর তালিকাভুক্ত হয়, ওই সকল ব্যাংকের প্রতি জনসাধারণের আস্থা এবং বিশ্বাস বেশি থাকে। তাই উদ্দীপকে অর্নিমা ব্যাংক প্রতিষ্ঠা কেন্দ্রীয় ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল। মানে এইখানে এই কথাটা দ্বারা বলতে বুঝাইছে কি যে তোমার যে কোনো ব্যাংক যদি তোমার কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের সাথে যদি তোমার এই বাণিজ্যিক ব্যাংকের যদি সম্পর্ক থাকে বা অনুমোদন দেয় তাহলে এ দ্বারা জনগণও কি পায়, আস্থা পায় যে না এই ব্যাংকের যদি কোনো কিছু হয় বা একটা বিলোপ সাধন হয় তাহলে কিন্তু আগে কেন্দ্রীয় ব্যাংক কি করবে, এই যে জনসাধারণের যে পাওনা আছে এটা বুঝিয়ে দিয়ে তারপর কিন্তু এই ব্যাংকের বিলোপ সাধন ঘটাবে। এরপরে সর্বশেষ প্রশ্ন, গহা নাম্বার, ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেয়া অর্নিমে ব্যাংকের পক্ষে যুক্তি হবে কিনা তা মূল্যায়ন করো। অবশ্যই যুক্তি হবে না, কেননা এই ব্যক্তির কিন্তু তথ্যের ভুল আছে। কি তথ্যের ভুল আছে উদ্দীপকটা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে বর্তমানে একজন ব্যক্তি 1.50 লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের নিকট আবেদন করে। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম, জমি বন্ধক রাখতে আগ্রহী, কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিল পত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। যেহেতু তথ্যের অমিল রয়েছে সেহেতু এখানে কিন্তু ব্যাংক ঋণ কোনোভাবেই দিবে না। আচ্ছা, তাহলে এবার আমরা গহ নাম্বার প্রশ্ন উত্তরটা কিভাবে সাজাবো একটু দেখো যে সরবরাহকৃত তথ্য ও দলিলপত্র আদির মধ্যে যথেষ্ট অমিল থাকায় উদ্দীপকের ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেয়া অন্যবে ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে না। সাধারণত জমি, দালান কোঠা, মেশিনারিজ ইত্যাদি স্থায়ী সম্পত্তি জামানত রেখে ব্যাংক যে ঋণ দেয় তাকে বন্ধকি ঋণ বলে। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে বন্ধকি ঋণ কাকে বলে। সাধারণত জমি, দালান কোঠা, মেশিনারি ইত্যাদি বা স্থায়ী সম্পত্তি জামানত রেখে ব্যাংক যে ঋণ দেয় তাকে বন্ধকি ঋণ বলে। ঋণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকে পর্যাপ্ত জামানত গ্রহণের পাশাপাশি ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা এবং সরবরাহকৃত তথ্য ও দলিলের সততা যাচাই করা উচিত। এখন এখানে বলছে যে একটা ব্যাংক যখন আমরা মানে ব্যাপক পরিমাণ বা দীর্ঘমেয়াদী ঋণ দেয় তখন ওই ঋণের বিপরীতে কিছু জামানত রাখে স্থায়ী সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তির পাশাপাশি ওই ব্যক্তির যে বিগত দিনে যে কোন কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে ওই ঋণের নথিপত্র গুলো কিন্তু বা তথ্য দিয়ে তারা সরবরাহ করে এবং দেখে, মানে এক কথা এই সততা যাচাই করে। এবারে তোমরা সরাসরি উদ্দীপকটা তুলে দেবা যে উদ্দীপকে একজন ব্যক্তি তার জমি বন্ধক রেখে অর্নিমা ব্যাংক থেকে 1.50 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করে। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম, জমি বন্ধক রাখতে আগ্রহী, কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিলের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে বলে প্রতীয়মান হয়। তাই ব্যাংকের পক্ষে তাকে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। ঋণ পরিশোধে সক্ষম কোনো ব্যক্তি সম্পত্তি জামানত হিসাবে বন্ধক রেখে ঋণ নিলে প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা পরবর্তীতে ঋণ পরিশোধের অক্ষম সৃষ্টি হলে সেক্ষেত্রে ব্যাংক জামানতকৃত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করে। দেখো এখানে বলছে কি যে তোমার যখন ওই ব্যক্তি টাকার জন্য অ্যাপ্লাই করছে এবং তার সরবরাহকৃত তথ্য এবং দলিলের মধ্যে অমিল পাইছে
এই অমিলের কারণে কিন্তু যদি ব্যাংক ঋণ পরিশোধ করে তাহলে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ তাদের বিনিয়োগ হবে। আবার ঋণ পরিশোধে ব্যক্তি সক্ষম আছে, সম্পত্তি ও জামানত রাখতে চায়। এটার উদ্দেশ্য হলো ব্যাংক যখন ওই ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতে না পারবে তখন কিন্তু এই স্থায়ী সম্পত্তি বা ওই যে জমি বিক্রি করে তারা কিন্তু এই টাকা আদায় করতে পারবে। এটাই মূলত তোমার ওই আহ ঋণের বিপরীতে যে তোমার স্থায়ী সম্পত্তি এই যে বন্ধক রাখে এটাই এর মূল উদ্দেশ্য। এক্ষেত্রে জামানতকৃত সম্পত্তির দলিলপত্রাদি সঠিক না হলে উক্ত সম্পত্তির বিক্রয় যোগ্যতা থাকে না। এখানে বলছি কি, এক্ষেত্রে জামানতকৃত সম্পত্তির দলিলপত্র সঠিক না হলে উক্ত সম্পত্তির বিক্রয় যোগ্যতা থাকে না। অবশ্যই দলিলপত্র যদি তার তথ্যের সাথে মিল না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক বিক্রি করতেও পারবে না। তাই উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিটিকে ঋণ পরিশোধের সক্ষমতা এবং জমি বন্ধক রাখার আগ্রহ থাকলেও তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির যথেষ্ট অমিল থাকায় তাকে বন্ধকি ঋণ দেয়া অনির্বাণ ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের মাঝে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।